পশুপতিকে পেছনে করে পা টিপে টিপে গিয়ে পরিমল খানিকক্ষণ রুদ্ধ দরজায় কান পেতে রমার গোঙানি শুনেছিল। তারপর জোরে জোরে দরজা ঠেলে ডেকেছিল, প্রথম ডাকেই গোঙানি থেমে গিয়েছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয়নি। শেষে ধরা গলায় বলেছিল, কে? গপ্প মিরে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিরে ঠেকের আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায়ের গপ্প অবলম্বনে ফাঁসি। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। কি বললে? গণপতি? আমাদের গণপতি? ও মা, দেখে তো বোঝা যায় না কি অবস্থা। আজকালকার যুগে কাকে বিশ্বাস করবে বলো দেখি। কি করলো বলো দেখি। সত্যি পাবে না কেউ করে। সন্দেহ নেই যে ব্যাপারটা বড় শোচনীয়। কে কল্পনা করতে পেরেছিল যে ৩২ বছর বয়স পর্যন্ত স্বাভাবিক শান্ত জীবনযাপন করার পর গণপতি শেষ পর্যন্ত এমন একটা ভয়ানক ব্যাপারে জড়িয়ে পড়বে। শিক্ষিত সৎবংশের ছেলে, কথায় ব্যবহারে ভদ্র ও নিরীহ, জীবনে ধরতে গেলে একরকম সব দিক দিয়েই সুখী, সে কিনা একটা লজ্জাকর হত্যাকাণ্ডের আসামি হিসেবে ধরা পড়ল। লোকে একেবারে থ হয়ে গেল। চরিত্রবান সংযত প্রকৃতির ভদ্রলোকের মুখোশ পরে কিভাবে সকলকে এতদিন এই খুনিটা ঠকিয়ে আসছিল। কি সাংঘাতিক মানুষ! জগতে এমন মানুষও থাকে। গণপতিকে পুলিশে ধরবার পর ভয়ে, লজ্জায়, দুঃখে আধমরা আত্মীয় স্বজনের চেয়ে পরিচিত ও অর্ধ পরিচিত অনাত্মীয় মানুষগুলোর উত্তেজনাই যেন বেশি। বিচারের দিন আদালতে ভিড় যা জমতে লাগলো তা বলবার নয়। কি ব্যাপার মশাই? আরে খুন খুন, কে জানে কি কেচ্ছা আছে। খুনটা করেছে? তা না তো কি, সব প্রমাণ নাকি পুলিশ পেয়েছে। টিকিট কিনে রঙ্গমঞ্চে মিথ্যে নাটকের অভিনয় দেখাচ্ছে, আদালতে নারী ঘটিত খুনি মোকদ্দমার বিচার দেখা যে কত বেশি মুখরোচক সে শুধু তারাই জানে। রোজ খবরের কাগজে আগের দিনের আইন আদালতের কার্যকলাপের বিবরণ পড়েও যাদের কৌতূহল মেটে না, বেলা 10টায় খাওয়া দাওয়া সেরে উকিল মোক্তারের মতো যারা আদালতে ছুটে যায়। বাড়িতেই গণপতির ৩ জন উকিল। বাবা রাজেন্দ্রনাথ এককালে মস্ত উকিল ছিলেন। মাসে এক সময় তিনি ১০,০০০ টাকাও উপার্জন করেছেন। এখন ৭০ বছর বয়সে আর কোর্টে যান না। বড় ছেলে পশুপতি বছর ১২ প্র্যাকটিস করছে। বাপের মতো না হোক, নামডাক তারও মন্দ নয়। গণপতির ছোট ভাই মহিপতিও উকিল, তবে আনকোরা, নতুন। বড় উকিলের বড় উকিল বন্ধু থাকে, সমব্যবসায়ী কিনা। গণপতির পক্ষ সমর্থনের জন্য অনেকগুলো নামকরা আইনজ্ঞ মানুষ একত্রিত হলেন। তাতে মামলার গুরুত্ব গুরুতর রকম বেড়ে গেল। তবে গণপতিকে শেষ পর্যন্ত বাঁচানো চলবে কিনা সে বিষয়ে ভরসা করবার সাহস এরা ঠিক জুটিয়ে উঠতে পারলেন না। দেখো, আমার মতে গণপতিকে বাঁচাতে গেলে যেটা করতে হবে সেটা খুব একটা সোজা জিনিস নয়। কি বলো তোমরা? হ্যাঁ, আপনার কথা কিছুটা ঠিক, তবে আমার কি মনে হয় জানেন তো, যেটা আমাদের এই মুহূর্তে করা উচিত সেটা হলো কেসটাকে একটু ভালো করে স্টাডি করা। হ্যাঁ, অবশ্যই কিনা? অবশ্যই। মুশকিল হলো এই যে মামলাটা একেবারেই জটিল নয়। মামলা যত জটিল হয়, আইনের বড় বড় মাথাওয়ালা লোক মামলাকে জটিলতর করে খুশি মতো মীমাংসার দিকে ঠেলে দেবার সুযোগ পান তত বেশি। কিন্তু এটা সহজ সরল ঘটনা। বাইরে থেকে ঘরে শিকল তোলা ছিল, আর স্বয়ং পুলিশ গিয়ে সেই শিকল খুলেছে। ভেতরে ছিল রক্ত মাখা মৃতদেহটা, আর ভয়ে আতপাগলা গণপতি। খবরদার,
একটুও নড়ার চেষ্টা করবে না, করলেই কিন্তু বিপদ। গোটা 2 টিকটিকি আর কয়েকটা মশা ছাড়া ঘরে আর দ্বিতীয় প্রাণী ছিল না। মশা অবশ্য মানুষ মারে, মানুষ যত মানুষ মারে তার চেয়েও ঢের ঢের বেশি। তবু কেন যেন এই খুনের অপরাধটা মশার ঘাড়ে চাপানোর কথাটা গণপতির পক্ষের উকিলেরা একবার ভেবেও দেখলেন না। তারা শুধু প্রমাণ করবার চেষ্টা করতে লাগলেন যে মৃতদেহটা আগেই ঘরের মধ্যে ছিল, পরে গণপতিকে ফাঁকি দিয়ে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দেওয়া হয়। বড় বিপদ, দয়া করে একবার আসবেন। এই কথা বলে গণপতিকে ফাঁকি দিয়েছিল একটি লোক যার বয়স ছিল প্রায় 40। পরনে ছিল কোচানো ধুতি, সিল্কের পাঞ্জাবি আর পালিশ করা ডার্বি শু, গোঁফদাড়ি কামানো, চোখে পুরু কাচের চশমা, বিবর্ণ ফর্সা রং। লোকটাকে দেখতে নাকি অনেকটা ছিল কলেজের প্রফেসরের মতো। বিচারক গণপতিকে জিজ্ঞেস করেছিলেন, চেহারা দেখে কি করে বুঝলে কলেজের প্রফেসর? কলেজের প্রফেসর হলে মানুষের চেহারা কোনো বৈশিষ্ট্য অর্জন করে কিনা গণপতি এই কথার কোনো জবাব দিতে পারেনি। শুধু বোকার মতো হাঁ করে বিচারকের দিকে তাকিয়েছিল। আর কাউকে দেখেছিলে? গণপতি উত্তর দিয়েছিল, আগে ওই লোকটা ছাড়া আরো 3 জনকে দেখেছিলাম। কোথায়? বাড়ির সরু লম্বা বারান্দাটার শেষে ওই 3 তলার সিঁড়ির নিচে অন্ধকারে কারা যেন দাঁড়িয়েছিল। অন্ধকারে দাঁড়িয়ে থাকলে তাদের দেখতে পেলে কি করে? বিচারকের এই প্রশ্নে গণপতি অনেকক্ষণ বোকার মতো চুপ করে থেকে বলেছিল, আগে বুঝেছিলাম ছায়া গুনে গুনে। বিচারক সন্দিগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকালেন। এরপর আর বিশেষ দেরি হয়নি। 8-10 জন দেশ প্রসিদ্ধ উকিল ব্যারিস্টারের চেষ্টাতেও গণপতিকে বাঁচানো গেল না। বিচারক অবশেষে রায় শোনালেন। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত আসামি গণপতিকে ফাঁসির হুকুম দিচ্ছে, টু বি হ্যাংড টিল ডেথ। তবে গণপতি চাইলে এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারে। বুড়ো রাজেন্দ্রনাথের ক্ষীণ দৃষ্টি চোখ দুটো কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গেল। হায় ঈশ্বর, এই কি হয়ে গেল, কি সর্বনাশ! গণপতির বোনেরা ও বৌদিরা যে কান্নার রোল তুলল, সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন তাতে বিষণ্ণ হয়ে এলো। গণপতির বউ রমা এত ঘন ঘন মূর্ছা যেতে লাগলো যে তার গাল দুটো সারাক্ষণ গোলাপের মতো আরক্ত দেখাতে লাগলো। তার মুখখানা একেবারে কাগজের মতো ফ্যাকাশে বিবর্ণ হয়ে রইল। গণপতির বিধবা পিসি ঠাকুর ঘরে এত জোরে মাথা খুঁড়লেন যে ফাটা কপালের রক্তে চোখের জল তার খানিক ধুয়ে গেল। যাই হোক, যথা সময় আপিল করা হলো। অনেক চেষ্টা ও অর্থ ব্যয়ের দ্বারা গণপতির পক্ষে আরও কয়েকটি সাক্ষী এবং প্রমাণও সংগ্রহ করা হলো। তার ফলে সন্দেহের সুযোগে গণপতি মুক্তি পেল। আইনের ভাষায় যাকে বলে বেনিফিট অফ ডাউট। যে লোকটিকে খুন করার জন্য গণপতির ফাঁসির হুকুম হয়েছিল, তাকে কে বা কারা খুন করেছে পুলিশ তারই খোঁজ করতে লাগল। বাড়ি ফেরার অধিকার জুটল অপরাহ্নে। তখন আকাশ ভরে মেঘ করেছে। অপরাহ্নে খুব ঘটা করে মেঘ করলে মনে হয় এ আর কিছুই নয়, রাত্রিরই বাড়াবাড়ি। গণপতির কান্না পাচ্ছিল। আনন্দে নয়, শ্রান্তিতে নয়, বিগলিত মানসিক ভাবপ্রবণতার জন্য নয়, সম্পূর্ণ অকারণে একটা চিন্তাহীন স্তব্ধ অন্যমনস্কতায়। বন্ধু বান্ধবের হাত এড়িয়ে সে পশুপতির সঙ্গে ব্যারিস্টার মিস্টার দের মোটরে উঠে বসল। মোটরের কোণে গা এলিয়ে দিয়ে পশুপতি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল।
তারপর নিজেই মিস্টার দের পকেটে হাত ঢুকিয়ে মোটা একটা সিগার সংগ্রহ করে সাদা ধবধবে দাঁতে কামড়ে ধরল। মিস্টার দে এক গাল হেসে বললেন, যাক, কি যে যাবার অনুমতি পেল সেটা বোঝা গেল না। হয়তো গণপতির দুর্ভোগ, নয়তো অসংখ্য মানুষের পাগলামি ভরা দিনটা, আর নয়তো পশুপতি যে সিগারটা ধরিয়েছে সেটা। গণপতি পাংশু মুখ তুলে একবার তার পরিতৃপ্ত উদার মুখের দিকে তাকালো, তারপর তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল বাইরের দিকে। একবার এই গাড়িতেই সে মিস্টার দের সঙ্গে বসেছিল কোথাও যাওয়ার জন্য, আজ সে কথা ঠিক মনে নেই। গাড়ি ছাড়বার আগে মিস্টার দে হঠাৎ হাত বাড়িয়ে ফুটপাথের একটা ভিখিরির দিকে একটা আনা ছুঁড়ে দিয়েছিলেন। দানের পুণ্যে আলোর মতো সেদিন যেভাবে মিস্টার দের মুখখানি উদ্ভাসিত হয়েছিল, আজ জীবন দানের পুণ্যেও যেন তেমনই আলো দেখা গেল তার মুখে। অবিকল তেমনই মুখভঙ্গি মিস্টার দের, ভিখিরিকে একটা আনা দিয়ে যেমন করে থাকেন। মানুষের অনুভূতির জগতের রীতি হয়তো এইরকম, মুড়ি মুড়কির এক দর। জীবন ফিরে পেয়ে গণপতির নিজেরও তেমন উল্লাস হলো কই। জীবনের কত অসংখ্য ছোট ছোট পাওনা তাকে এর চেয়ে শত গুণে উত্তেজিত করেছে, নিবিড় শান্তি দিয়েছে, এনে দিয়েছে দীর্ঘস্থায়ী মনোরম উপভোগ। সুদীর্ঘ ভবিষ্যৎ জুড়ে বেঁচে থাকবার অধিকারের চেয়ে তার কাছে জ্যোৎস্নার আলোয় ছাদে বসে রমার সঙ্গে 1 মিনিট কথা বলার আনন্দ অনেক অনেক বেশি। দু ভাইকে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে মিস্টার দে চলে গেলেন। তখন ঝমঝম করে বৃষ্টি নেমেছে। গাড়ি বারান্দার সিঁড়িতে বাড়ির সকলে ভিড় করে দাঁড়িয়েছিল। প্রতিবেশীদের সংখ্যা কম, বৃষ্টি না নামলে হয়তো আরো অনেকেই আসতো। ওই যে নামলো। কোথায়? আরে ওই তো, দেখতে পাচ্ছ না? এ হে, চেহারাটা কেমন হয়ে গেছে না? তা হবে না, জেল থেকে ফিরছে। গণপতি নেমে প্রথমে রাজেন্দ্রনাথকে প্রণাম করবে, পিসিমা তাই সে পর্যন্ত ধৈর্য ধরে রইলেন। থাক থাক বাবা, বেঁচে থাকো। গণপতির প্রণাম শেষ হতেই তাকে বুকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠলেন। ওরে আমার বাঁধন রে, কাকু তুমি বুক তুলে চেয়েছো, তোমার এত কৃপা। এই কান্না অবশ্য অপ্রত্যাশিত নয়। সকলেই জানত পিসিমা এমন ভাবেই কাঁদবেন, তাই খানিকক্ষণ সকলেই চুপচাপ দাঁড়িয়ে থেকে তাকে কাঁদতে দিল। গণপতির কেমন একটা অস্বাভাবিক লজ্জা বোধ হচ্ছিল। বাড়ি আসবার জন্য মিস্টার দের গাড়িতে উঠে কাঁদবার যে জোরালো ইচ্ছে তার হয়েছিল, হঠাৎ কখন যেন সেটা লোপ পেয়ে গেছে। নিজেকে লুকোতে পারলে এখন যেন সে বেঁচে যায়। নিজের বাড়িতে নিজের কাছের মানুষের বেষ্টনীর মধ্যে ক্রন্দনশীল পিসিমার বক্ষ লগ্ন হয়ে থাকবার সময় জেলখানায় তার সেই নিভৃত সেলটির জন্য গণপতির সমস্ত মনটা লোলুপ হয়ে উঠছে। মনে হচ্ছে আর কিছুক্ষণ এমনভাবে চলতে থাকলে তার মাথার মধ্যে একটা কিছু ছিঁড়ে যাবে বোধহয়। আর কেউ কাঁদছে না দেখে পিসিমা একটু পরে আত্মসংবরণ করলেন। তখন পশুপতির স্ত্রী পরিমল বলল, কি চেহারায় তোমার হয়েছে ঠাকুরপো? গণপতি গলা সাফ করে মৃদু একটু হেসে বিনয়ের সঙ্গে বলল, আর চেহারা? যার জীবন যেতে বসেছিল চেহারা দিয়ে সে কি করবে? এই কথাটাই গণপতি বলতে চাইছিল, কিন্তু সেটা শোনালো অন্যরকম। মনে হলো বৌদির স্নেহপূর্ণ উৎকণ্ঠার জবাবে সে যেন ভারী রূঢ় একটা উত্তর দিয়েছে। গণপতিও হঠাৎ তা খেয়াল করে মনে মনে অবাক হয়ে গেল। এমন শোনালো কেন কথাটা? রোগে যার জীবন যায় যায় অবস্থা, সে ভালো হয়ে উঠলে এমনভাবে যখন কেউ তার চেহারা সম্বন্ধে উৎকণ্ঠা প্রকাশ করে, তখন অবিকল এরকম জবাবই তো দিতে হয়। চেহারা কেন খারাপ হয়েছে উভয় পক্ষেরই যখন তা জানা থাকে, চেহারা সম্বন্ধে এই তো তখন বলা বলির রীতি।
অথচ আজ এই কথোপকথন তার এতগুলো আপনার জনের কানে গিয়ে আঘাত করেছে। কারণটা গণপতি যেন বুঝতে পারল। রোগে যে রোগা হয়, চেহারা খারাপ হবার অধিকার তার আছে, সেটা তার দোষ নয়। কিন্তু খুনের দায়ে জেলে গিয়ে রোগা হয়ে আসার অধিকার এই জগতে কারো তো নেই। সে তো পাপের ফল, অন্যায়ের প্রতিক্রিয়া। তার দুর্বল দেহ ও পাংশু মুখ যে শুধু এই কথাটাই ঘোষণা করছে, অতি লজ্জাকর একটা খুনের দায়ে সে পুলিশের হাতে ধরা পড়েছিল। মাথাটা ঘুরছিল। গণপতি একবার বিয়োহলের মতো সকলের মুখের দিকে তাকালো। এতক্ষণে তার চোখ পড়ল রমার দিকে। আর সকলে তার চারিদিকে ভিড় করে এসে দাঁড়িয়েছে। রমা কিন্তু কাছে আসেনি। পাশের লাইব্রেরি ঘরে ঢোকবার দরজাটার আড়ালে সে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে আছে, অনেক দূরে, দীর্ঘ ব্যবধানে। তাকিয়ে থাকতে থাকতে ব্যবধানটা যেন ক্রমেই বাড়তে লাগল। তারপর একসময় লুপ্ত হয়ে গেল অন্ধকারে। গণপতি অজ্ঞান হয়ে গেল। এতে অবশ্য কারো অবাক হওয়ার কারণ ছিল না। আহা, প্রায় 6 মাস ধরে বেচারা কি কম সহ্য করেছে। কারাগারের পাষাণ প্রাচীরের অন্তরালে নিজের জীবন নিয়ে ভাগ্যের লটারি খেলার অনিশ্চিত ফলাফলের প্রতীক্ষায় একাকী দিন কাটানো তো শুধু নয়, বাইরের অদৃশ্য জগতের কাছে ঘাড় মোচড়ানো অফুরন্ত কাল্পনিক লজ্জা ভোগ করাও তো শুধু নয়। গণপতি যে অনেকগুলো দিন ধরে ফাঁসির দিনও গুনেছে। ফাঁসি ভাবতে গেলেও নিরাপদ সহজ মানুষের দম আটকে আসে না। মূর্ছিত হয়ে পড়বে বই কি গণপতি। অনেক আগেই তার 2 বার মূর্ছা যাওয়া উচিত ছিল। একবার যখন সে নিজের ফাঁসির হুকুম শোনে, আর যখন সে জানতে পারে এ জীবনের মতো ফাঁসিটা তার বাতিল হয়ে গেছে। আশ্চর্য রকম শক্ত মানুষ বলেই না মূর্ছাটা সে এতক্ষণ ঠেকিয়ে রেখেছিল। সহ্য শক্তি রমারও কম নয়। আজ কতকাল সে অপাপবিদ্ধ পবিত্র মানুষের ঘরকন্যার মধ্যে পাড়ার একপাল ভদ্র মহিলার কৌতুক ও কৌতূহল মেশানো সহানুভূতির আকণ্ঠ আবর্তে খুনি আসামির বউ হয়ে বেঁচে আছে। কতদিন ধরে সে দিন রাত যাপন করেছে স্বামীর আগামী ফাঁসির তারিখের বৈধব্যকে ক্রমাগত বরণ করে করে। আপিল যদি না করা হতো, আজ রাত ফুরোলে কারো সাধ্য ছিল না রমাকে বউ করে রাখে। তবু এখনো লাইব্রেরি ঘরে ঢোকবার দরজার আড়ালে পাষাণ প্রতিমার মতো তার দাঁড়িয়ে থাকবার ভঙ্গি দেখলে অবাক হতে হয়। না আছে চোখে ভয়, না আছে দেহে শিহরণ। পাষাণ প্রতিমার মতোই তার কাঠিন্য যেন অকৃত্রিম। গণপতি যে মূর্ছিত হয়ে পড়ে গেল, তাতেও যেন তার কিছু এলো গেল না। 1 পা এগোনো দূরে থাক, 1 পা পিছিয়ে লাইব্রেরি ঘরের ভেতরে আত্মগোপন করাটাই সে যেন ভালো মনে করল। সত্যবানের মতোই যে তার স্বামী মৃত্যুর কবল থেকে ফিরে এসেছে, সেই স্বামীর মূর্ছা ভাঙবার কি আয়োজন হলো, অন্তত পক্ষে একবার তা চেয়ে দেখবার শখটাও রমার গেল কোথায়? এ কৌতূহল যে মেয়ে মানুষ দমন করতে পারে, ধরিত্রীর মতো তার সহ্য শক্তিও সত্যি অতুলনীয়, মৃত ও অসাড়। মাথায় জল দিতে দিতে অল্পক্ষণ পরেই গণপতির জ্ঞান ফিরে এলো। জামা কাপড় বদলিয়ে 1 বাটি গরম দুধ খেয়ে সে সকলের সঙ্গে ভেতরের বড় ঘরে গিয়ে বসল। একটু বাদে পশুপতি বলল, আমি বলি কি, তুই বরং নিজের ঘরে গিয়ে বিশ্রাম কর। এত ধকল গেছে, একটু শুয়ে। না, এখানেই ঠিক আছে। মূর্ছা ভাঙবার পর নিজেকে লুকোনোর ইচ্ছেটা কি কারণে যেন তার কমে গেছে। অনেক জল ঢালবার ফলে মাথাটা বোধহয় তার ঠান্ডা হয়ে এসেছিল।
সকলের সঙ্গে কথা বলবার জন্য এতক্ষণে সে একটু একটু আগ্রহই বরং বোধ করতে লাগল। অল্পে অল্পে এ কথা সে কথা হতে হতে কথাবার্তা অনেকটা সহজ হয়ে এলো। 6 মাসের মধ্যে আত্মীয় স্বজন অনেকের সঙ্গেই বহুবার গণপতির দেখা হয়েছে। তবু সে এমনভাবে কথা বলতে লাগলো যেন ওই সময়কার পারিবারিক ইতিহাসটা ঘুণাক্ষরে জানবার উপায়ও তার ছিল না। 3 মাস আগে জেলে বসে পশুপতির কাছে বাড়ির যে ঘটনার কথা শুনে সে আশ্চর্য হয়েছিল, আজ পিসিমার মুখে সেই ঘটনার কথা শুনে সে নবজাগ্রত বিস্ময় বোধ করল। তোকে কি বলবো, তোর বাবা যা একখানা কাণ্ড করেছিল তুই তো ছিলিস না। ওমা, তাই নাকি? স্মৃতি, চিন্তা, অনুভূতি, কল্পনা প্রভৃতি গণপতির ভেতরে কম বেশি জড়িয়ে গেছে সত্যি, তবু জানা কথা ভোলবার মতো অন্য মনস্কতা তো ফাঁসির আসামিরও আসবার কথা নয়। কিন্তু এই অভিনয় গণপতির ভালো লাগছিল। এমনই উৎসুকভাবে এ কথা সে কথা সে জানতে চাইল এবং তার জবাবে যে যাই বলুক গভীর মনোযোগের সঙ্গে তাই শুনে গেল। ক্রমে ক্রমে তার নিজের ও অন্যান্য সকলেরই যেন বিশ্বাস জন্মে যাবে দীর্ঘকালের জন্য সে দূর দেশে বেড়াতে গেছিল। এতদিন তার গৃহে অনুপস্থিত থাকবার আসল কারণটা সকলে ভুলে যাবে ক্রমে। হয়তো তাই যেতে লাগলো এবং সেই জন্য হয়তো যখন আবার ওই আসল কারণটা মনে পড়বার অনিবার্য কারণ ঘটতে লাগলো, সকলেই যেন তখন হঠাৎ একটু চমকে উঠতে লাগলো। গণপতিকে পুলিশে ধরবার অল্প কিছুদিন আগে মহা সমারোহে তার ছোট বোন রেনুর বিয়ে হয়েছিল। গণপতি একসময় জিজ্ঞেস করল, রেনু কেমন আছে? এই প্রশ্ন শুনে সকলে চমকে গেল। এ ওর মুখের দিকে তাকালো, কিন্তু বয়স্ক কেউ জবাব দিল না। শুধু পশুপতির 7 বছরের মেয়ে মায়া বলল, পিসিমাকে শ্বশুর বাড়িতে রোজ মারে কাকা। গণপতি এই কথা শুনে অবাক হয়ে বলল, মারে? তুমি মানুষ মেরেছো কিনা তাই জন্যে। এই, ও কি কথা, কি সব বাজে বাজে কথা বলছো তুমি মায়া? ও তো মুখে এইসব বড়দের মতো কথা বলতে নেই। এই মায়া চুপ কর। 3-4 জন একসঙ্গে ধমক দিতে মায়া সভয়ে চুপ করে গেল। মনে হলো ধমকটা যেন গণপতিকেই দেওয়া হয়েছে, কারণ মায়ার চেয়েও তার মুখখানা শুকিয়ে গেল বেশি। আবার কিছুক্ষণ এখন তার কারো মুখের দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা হলো না। একটু বাদে পশুপতি গলা সাফ করলো, তারপর বলল, ইয়ে ঠিক যে মারে তা নয়, তবে ওরা ব্যবহারটা ভালো করছে না। বড় বোন বেনু বলল, বিয়ের পর সেই যে নিয়ে গেল মেয়েটাকে, এ পর্যন্ত আর একবারও পাঠায়নি। মহি 2 বার আনতে গেল। মহিপতি বলল, আমার সঙ্গে একবার দেখাও করতে দেয়নি, বলল। আহা, থাক না ওসব কথা। বাড়িতে ঢুকতে না ঢুকতে ওকে ওসব শোনাবার দরকার কি? ও তো আর পালিয়ে যাবে না। খানিকক্ষণ সকলে চুপ করে রইল। বাইরে বৃষ্টি মাঝখানে একটু কমেছিল, এখন আবার আরো জোরের সঙ্গে বর্ষণ শুরু হয়েছে। ঘরের মধ্যে এখন ভেজা বাতাসের গাঢ়তম স্পর্শ পাওয়া যাচ্ছে। রমা এবারও ঘরে আসেনি। এবারও সে নিজেকে আড়াল করে রেখেছে পাশের ঘরের দরজার ওদিকে। তবে এবার আর সে দাঁড়িয়ে নেই, মেঝেতে বসে আছে। একতলার রান্নাঘর থেকে ডাল সম্বরের গন্ধ ভেজা বাতাসকে আশ্রয় করে এসে এ ঘরে জমা হয়েছে। পিসিমা কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে গিয়েছিলেন। প্রসাদ ও প্রসাদী ফুলের রেকাবি হাতে তিনি একসময় ফিরে এলেন। সকলের আগে গণপতিকে বললেন, জুতো থেকে পাটা খোলতো বাবা। জুতোর স্পর্শ ত্যাগ করে গণপতি পবিত্র হওয়ার পর পিসিমা প্রসাদী ফুল নিয়ে তার কপালে ঠেকালেন। তারপর প্রসাদ হাতে দিলেন এবং আজও আধা মমতা আধা ধমকের সুরে তার চিরন্তন অনুযোগটা শুনিয়ে দিলেন। ঠাকুর দেবতা কিছু তো মানবি নে, শুধু অনাচার করে বেড়াবি। এ ঘরে কেউ কিচ্ছু বলল না, কিন্তু পাশের ঘরের দরজার ওদিক থেকে অস্ফুট কণ্ঠে শোনা গেল, ওমা
পিসিমা চমকে বললেন, কে গো ওখানে বৌমা? শুনছেন গপ্প মীরের ঠেকের আজকের গপ্প মানিক বন্দ্যোপাধ্যায়ের গপ্প অবলম্বনে ফাঁসি। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ফর নোটিফিকেশনস। তাহলে বাকিটা শোনা যাক। পরিমল জিজ্ঞেস করল, কি হলো রে রমা? রমার আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। পরিমলের কোলের ছেলেটি মেঝেতে হামা দিতে দিতে নাগালের মধ্যে এসে পড়েছিল। গণপতি হাত বাড়িয়ে তাকে কোলে তুলে নিল। ওকে আদর করবার ছলে মাথা হেঁট করে থাকা সহজ। রাজেন্দ্রনাথ কাঁপা কাঁপা গলায় বললেন, দেখো তো সুহাস, মেজ বৌমার কি হলো? হিটটিট হলো নাকি? পরিমল বলল, তুই বস, আমি দেখছি। পরিমল উঠে গিয়ে নিচু গলায় রমাকে কি যেন জিজ্ঞাসা করে ফিরে এলো। তারপর বলল, না, কিছু হয়নি। কিছু না, একেবারেই কিছু হয়নি। কি হবে ওই পাথরের মতো শক্ত মেয়ে মানুষটার? এই যে এতকাল গণপতি জেলখানায় আটক ছিল, ফাঁসি এড়ানোর ভরসা কয়েকদিন আগেও তার ছিল না। রমা কি একদিনও আবেগে ভেঙে পড়েছিল? কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে ননদ যা কারো বুকে একবার আশ্রয় খুঁজেছিল? কাউকে টের পেতে দিয়েছিল যে তার কিছুমাত্র সান্ত্বনার প্রয়োজন আছে? এই কথা সত্যি যে যেদিন থেকে গণপতিকে পুলিশে ধরেছিল সেদিন থেকে সে হাসতে ভুলে গেছে। দিনের পর দিন কথা কমিয়ে কমিয়ে প্রায় বোবাই হয়ে গেছে। রোগা হতে হতে তার সোনার বরণ কালি হয়ে গেছে। তা সেটা আর এমন কি বেশি। দুঃখের ভাগ তো সে দেয়নি, সান্ত্বনা তো নেয়নি, লুটিয়ে বুক ফাটা কান্না তো কাঁদেনি। একদিন বুঝি কেঁদেছিল, শুধু ওই একদিন। নিজের ঘরে রমা একা থাকত, এখনো তাই থাকে। অনেক বলে অনেক বকেও তাকে কারো সঙ্গে শুতে রাজি করা যায়নি, এমনকি শ্বশুরের অনুরোধেও না। গভীর রাতে বাড়ির সকলে তখন ঘুমিয়ে পড়েছে, সুহাস ছাড়া। সেদিন সুহাসের বর এসেছিল, তাই বর বউ দুজনেরই হয়েছিল অনিদ্রা রোগ। রাতে ঘর ছেড়ে বেরিয়ে দুজনে হাত ধরাধরি করে রমার ঘরের সামনে দিয়ে যেতে যেতে সুহাস থমকে দাঁড়িয়েছিল। কান পেতে ঘরের মধ্যে বিশ্রী একটা গোঙানির আওয়াজ শুনে ভয়ে বেচারির স্বামী সোহাগে তাতানো দেহটা হিম হয়ে গিয়েছিল। বরকে ঘরে পাঠিয়ে সুহাস পরিমলকে ডেকে তুলেছিল। পরিমল সব শুনে বলেছিল, ঘুমাচ্ছে? ডাক ডাক, তোর মামাকে ডেকে তোল। সুহাস, কি হবে মা গো? পশুপতিকে পেছনে করে পা টিপে টিপে গিয়ে পরিমল খানিকক্ষণ রুদ্ধ দরজায় কান পেতে রমার গোঙানি শুনেছিল। তারপর জোরে জোরে দরজা ঠেলে ডেকেছিল, মেজবউ, ও মেজবউ, শিগগির দরজা খোল। প্রথম ডাকেই গোঙানি থেমে গিয়েছিল, কিন্তু তারপর অনেক ডাকাডাকিতেও রমা প্রথমে সাড়া দেয়নি। শেষে ধরা গলায় বলেছিল, কে? আমি। দরজা খুলতে মেজবউ, শিগগির। কেন দিদি? পরিমল অবশ্য সে কৈফিয়ত দেয়নি, আরো জোরে ধমক দিয়ে আবার দরজাই খুলতে বলেছিল। রমা বাধ্য হয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে দিদি? তুই ঘুমাচ্ছিলি কেন রে মেজবউ? রমা বিস্ময়ের ভান করে বলেছিল, ঘুমাচ্ছিলাম। কে বললে? বারান্দার আলোয় রমার মুখে চোখের জলের দাগগুলো স্পষ্টই দেখা যাচ্ছে। একটু থেমে ঢোক গিলে পরিমল বলেছিল, আমি নিজে শুনেছি তুই কাঁদছিলি, তাই না? না, কাঁদিনি তো। কে বললে কাঁদছিলাম?
এই বলে পশুপতির দিকে নজর পড়ায় রমা লম্বা ঘোমটা টেনে দিয়েছিল। আমি আজ তোর ঘরে শোবো রমা? কেন? কি কৈফিয়তি যে মেয়েটা দাবি করতে জানে অফুরন্ত। পরিমল ইতস্তত করে বলেছিল, না মানে ভয়টাই যদি পাস। ভয় পাবো কেন? আমারও তো ভয় নেই। বড্ড ঘুম পাচ্ছে দিদি। এই বলে সকলের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল রমা। কি রূঢ় ব্যবহার! মনে করলে আজও পরিমলের গা জ্বালা করে। যাই হোক, তারপর থেকে রাতে বাইরে গেলে বাড়ির অনেকেই চুপি চুপি রমার ঘরের দরজায় কান পেতে ভেতরের শব্দ শোনার চেষ্টা করেছে, কিন্তু আর কোনোদিন কিছু শোনা যায়নি। শোনা যাবেই বা কি করে? রমা কি সহজ মেয়ে? হোক না স্বামীর ফাঁসি, সে দিব্যি মস্ত একটা ঘরে সারা রাত একা নাক ডেকে ঘুমোতে পারে। আজ হঠাৎ অস্ফুট স্বরে একবার মাগো বলে ফেলেছে বলেই ওর যে কিছু হয়েছে এ কথা মনে করার কোনো প্রয়োজন নেই। মিস্টার দের কড়া সিগার টেনে পশুপতির বোধহয় গলাটা খুসখুস করছিল। সে আর একবার গলা সাফ করে বলল, গনু, রেনুর জন্য তুই ভাবিস না। ওকে আসতে দেয়নি বটে, কিন্তু ওকে ওরা কষ্ট দেয় না। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি গিয়ে আর আসতে না দিলে মেয়েকে কষ্ট দেওয়া হয় কিনা গণপতি ধারণা করে উঠতে পারল না। কিন্তু বোনটার জন্য তার নিজের বড় কষ্ট হতে লাগলো। মৃদু স্বরে সে বলল, ওকে একটা তার করে দিলে হতো না? পশুপতি বলল, কি বলবো? তোর কথা? আগে আর কাজ নেই, কি আর হবে ওতে? মাঝখান থেকে বাড়ির লোকে হয়তো অসন্তুষ্ট হবে। কাল খবরের কাগজে সবই তো পড়তে পারবে। খবরের কাগজ? তা ঠিক, খবরের কাগজে কাল সব খবরই বেরোবে বটে, কিন্তু রেনু কি খবরের কাগজ পড়তে পায়? ভাই খুনের দায়ে ধরা পড়েছে বলে অতটুকু মেয়েকে যারা আটকে ধরে রাখতে পারে, এতখানি উদার কি তাদের পক্ষে হওয়া সম্ভব? গণপতি পরিমলের ছেলেকে মেঝেতে নামিয়ে দিয়ে বলল, তবু আপিলের ফলটা আগে থাকতে জানতে পারলে। রাজেন্দ্র বললেন, তাই বরং দাও পশুপতি, রেনু শ্বশুরকে একটা তার করে দাও। লিখে দিও, প্লিজ ইনফর্ম রেনু, নয়তো সে বেটা হয়তো মেয়েটাকে কিছু জানাবেই না। তার লিখতে পশুপতি আপিস ঘরে গেল। মানুষের মধ্যে খোঁজ করলে সব সময় মানুষকে খুঁজে পাওয়া যায়, সে পাশবিকতা দিয়েই হোক বা দেবত্ব দিয়েই হোক। কে নিজেকে সম্পূর্ণ ঢেকে রাখতে পারে? 32 বছর যে পরিবারে গণপতি সহজ স্বাভাবিক জীবনযাপন করেছে, আজ সেখানে একটা বিভৎস অসাধারণত্ব অর্জন করে ফিরে এসে সে যে বিশেষভাবে অনুসন্ধিৎসু হয়ে উঠবে এবং এতগুলো মানুষের মধ্যে ক্রমাগত মানুষকে খুঁজে পেতে থাকবে, তাতে আশ্চর্যের কিছু নেই। পলকে পলকে সে টের পেতে লাগলো একটাই কথা, গণপতির মাথার মধ্যে ঘুরতে লাগলো একটাই কথা, এরা ভুলতে পারছে না। বিচার নয়, বিশ্লেষণ নয়, বিরাগ অথবা ক্ষুধাও নয়, শুধু মনে রাখা। মনে রাখা যে তাদের এই গণপতি অকথ্য কলঙ্ক রটিয়েছে। দেশের ও দশের কাছে সে পরিবারের মাথা হেঁট করে দিয়েছে। আইনের আদালতে ভালো রকম প্রমাণ না হোক, মানুষের আদালতে তার পাশবিকতা প্রমাণিত হয়ে গিয়েছে। ফাঁসির হুকুম রদ হয়েছে বটে, তবে এই ব্যাপারটা এইখানে শেষ নয়। এখনো অনেক বাকি, অনেক মন ও মানের লড়াই। প্রত্যেকের ভেতরের মানুষটা এই অনিবার্য ক্ষতি ও বিপদের চিন্তায় ভীত ও বিমর্ষ হয়ে আছে। এই যে মানুষ, ভেতরের মানুষ, এ মানুষ বড় দুর্বল, বড় স্বার্থপর। গণপতির মনে হলো
এর চেয়ে ফাঁসি হয়ে গেলেই অনেক সহজে সব চুকে যেতে পারত। যে নেই, কতকালকে তার কলঙ্ক কাহিনী মনে রাখে? মনে করে রাখলেই বা কি? আমি না থাকলে এ বাড়িতে কেন আমার কলঙ্কের ছায়াপাত হবে সেটা নিয়ম নয়। লোকে শুধু এই পর্যন্ত ভাবতে পারত যে এ বাড়িতে একটা বদলোক থাকত, যে একটা স্ত্রীলোক ঘটিত অপরাধে জড়িত হয়ে একটা মানুষ খুন করে ফেলেছিল। কিন্তু সে লোকটা এখন আর নেই। এই বাড়ির আবহাওয়া এখন আবার পবিত্র। এ বাড়ির মানুষগুলো ভালো, কিন্তু এখন আর তা হবার নয়। দুষ্ট মানুষ ঘরে এসেছে, তার দোষে ঘরের আবহাওয়া দূষিত হয়েছে। দূষিত আবহাওয়া এই মানুষগুলোকে মন্দ করেছে। অন্তত লোকে তো তাই ভাববে। এই চিন্তাগুলোই গণপতির মনের মধ্যে আন্দোলন তৈরি করে চলেছে। ভাবতে ভাবতে হঠাৎ রমার জন্য তার মনে গভীর মমতা দেখা দিল। জেলে বসে রমার কথা ভেবে তার খুব কষ্ট হতো। শুধু তার দুর্ভাগ্যের কথা ভেবে রমা যে যাতনা ভোগ করছে সেটা ভাবতে ভাবতে গণপতি একেবারে শেষ হয়ে যেত। কিন্তু এখন হঠাৎ সে বুঝতে পারল, স্বামীর জন্য শুধু ভেবেই রমা রেহাই পায়নি। নিজের অন্ধকার ভবিষ্যৎটার পীড়ন সহ্য করেই তার মহাশক্তির পরীক্ষা শেষ হয়নি, আরো অনেক কিছু জুটেছে। বাইরের জগৎ নরঘাতকের স্ত্রীকে যা দেয় সেসব যে কি, এবং সেসব সহ্য করতে একটি নিরুপায় ভীরু স্ত্রীর যে কতখানি কষ্ট হতে পারে সেটা ভাবার মতো কল্পনা শক্তি গণপতির ছিল না। যেটুকু সে অনুমান করতে পারল তাতেই বুকের ভেতরটা তার তোলপাড় করতে লাগলো। নিজেকে সে বোঝাবার চেষ্টা করতে লাগলো। যাক, রমার একটা প্রকাণ্ড দুর্ভাবনা তো দূর হয়েছে। স্বামীকে ফিরে পেয়ে আজ তো তার মনে আনন্দের বাণ ডেকেছে। এতদিন সে যদি অকথ্য দুঃখ পেয়েও থাকে, আজ আর সে কথা ভেবে লাভ কি? প্রতিকারের উপায়ও আমার হাতে ছিল না। রমার দুঃখ কমানোর চেষ্টা করার জন্য আজ আফসোস করলে চলবে না। জেলে বসে রমার দুঃখটা সে ঠিকমতো পরিমাপ করতে পারেনি। অন্যায় যদি কিছু হয়ে থাকে তা শুধু এই, তা এই অন্যায়ের জন্য রমার আর কি এসে গেছে? সে বুঝলেই তো রমার দুঃখ কমতো না। রাত 2টোর সময় বৃষ্টি বন্ধ হলে পাড়ার 2-1জন ভদ্রলোক এবং পাড়ার বাইরের 2-4জন বন্ধু বান্ধব দেখা করতে এলেন। গণপতি, ও গণপতি, ও গণপতি, ঘুমিয়ে পড়লে নাকি সবাই? গণপতি, গণপতি। পশুপতির ইচ্ছে ছিল গণপতি আজ কারো সঙ্গে দেখা না করে। সেই সকলকে বলে দিল, এই গণপতির শরীর খুব খারাপ ও শুয়ে পড়েছে। কিন্তু গণপতি এ কথা কানে তুলল না। নিচে গিয়ে সকলের সঙ্গে দেখা করল। আরে এসো এসো, এই বৃষ্টি মাথায় নিয়ে তোমরা এখনই চলে এলে? তা সব কেমন আছো? খবর টবর ভালো তো? রমার কথা নতুনভাবে ভাবতে আরম্ভ করার পর গণপতি নিজের মধ্যে একটা নতুন তেজের আবির্ভাব অনুভব করছিল। সে বুঝতে পারছিল, যাই ঘটে থাক, ভীরু ও দুর্বলের মতো হাল ছেড়ে দিলে চলবে না। নিজের জোরে আবার তাকে নিজের পারিবারিক ও সামাজিক জীবনকে গড়ে তুলতে হবে। ভূমিকম্পে বাড়ি অল্প বিস্তর জখম হয়েছে বলে মাঠে বাস করলে তো তার চলবে না। বাড়িটা আবার মেরামত করে নিতে হবে। লজ্জায় সে যদি এখন মুখ লুকোয়, তার লজ্জার কারণটা যে লোকে আরো বেশি সত্যি বলে মনে করতে আরম্ভ করবে, আরো বড় বলে ভাবতে থাকবে। যারা এসেছিলেন গণপতির মুক্তিতে আনন্দ জানানোর ছলে কৌতূহল মেটাতেই তাদের আগমন। গণপতির সঙ্গে কথা বলে সকলে একটু অবাক হয়েই বাড়ি ফিরে গেলেন। মানুষটা ভেঙে চুরে গেছে সন্দেহ নেই, কিন্তু খুব যে নিচে নেমেছে কারো তা মনে হলো না। সে নিজেই একরকম চেষ্টা করে প্রথম আলাপের আড়ষ্টতা কাটিয়ে আনল। বেশি বকল না, বেশি গম্ভীর হয়েও থাকল না।
গোয়ারের মতো ফাঁসির হুকুম পাওয়ার ব্যাপারটাকে অবহেলা করে একেবারে উড়িয়েও দিল না, আবার এমন ভাবও দেখালো না যে ফাঁসির হাত এড়ানোর আনন্দে একেবারে বিগলিত হয়ে পড়েছে। দেখো, ভগবান তো আছেন, বিনা দোষে একজনকে তিনি কি শাস্তি দিতে পারেন? আমার শুধু বারবার এটাই মনে হয়েছিল। ওই দিনগুলোতে আমি এই প্রশ্নটাই করে গেছি নিজেকে প্রত্যেক দিন। এমন আশ্চর্য সরলতার সঙ্গে এমনভাবে গণপতি একবার এই কথাগুলো বলল যে শ্রোতাদের মনে তার প্রতি সত্যি সত্যি একটু শ্রদ্ধার ভাব দেখা দিল। মনে হলো আসবার সময় লোকটার সম্বন্ধে যে ধারণা তাঁদের ছিল, লোকটা হয়তো সত্যি অতটা খারাপ নয়। আগন্তুকদের মধ্যে এই পরিবর্তনটুকু টের পেতে গণপতির বাকি রইল না। জয়ের গর্বে ও আশার আনন্দে তার বুক ভরে গেল। এবার তার বিশ্বাস হতে লাগল যে সে পারবে, তার ভাঙা মান সম্মানকে আবার সে নিটোল করে গড়ে তুলতে পারবে। তার নামে চারিদিকে যে ঢিঢি পড়ে গেছে, ক্রমে ক্রমে একদিন সে শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে একেবারে মিলিয়ে যাবে। তার সম্বন্ধে ঘৃণা ও অশ্রদ্ধার ভাব মরে গিয়ে মানুষের মনে আবার তার প্রতি প্রীতি ও শ্রদ্ধা জেগে উঠবে। মানুষের মাঝখানে মানুষের মতো বেঁচে থাকতে আর তার কোনো অসুবিধে থাকবে না। রাত বাড়ছিল, বাইরের সকলে চলে গেল। গণপতি আর বেশি দেরি না করে সামান্য কিছু খেয়ে নিজের ঘরে শুতে গেল। নবজীবনের সূচনা করতে বাইরের কয়েকটি লোকের কাছে খানিক আগে সে যে সাফল্য লাভ করেছিল, তখনও মন থেকে তার মাদকতা ভরা মোহ কাটেনি এবং খানিক পরে সেই জন্যই রমার সঙ্গে তার ঝগড়া বাঁধল। ঝগড়া? এমন প্রত্যাবর্তনের পর রমার সঙ্গে প্রথম দেখা হওয়ার রাতে ঝগড়া? হয়তো ঠিক তা নয়, কিন্তু রমা ঘরে আসার ঘণ্টাখানেক পরে দুজনের মধ্যে যেসব কথার আদান প্রদান হলো সেগুলো ঝগড়ার মতোই একটা কিছু হবে। আবেগ উচ্ছ্বসিত হয়ে উঠবার সাহস দুজনের কারো ছিল না। ঘরে ঢুকে রমা তাই যেমন ধীর পায়ে তার কাছে এলো, সেও তেমনি ধীরভাবেই তাকে বুকের মধ্যে গ্রহণ করল। রমার ওজন অর্ধেক হালকা হয়ে গিয়েছিল, কিন্তু গণপতি সেটা ভালো রকম টের পেল না। তার গায়ের জোরও যে অর্ধেক কমে গেছে। রমার দু চোখ দিয়ে আস্তে আস্তে জলের ফোঁটা নামছিল। খানিকক্ষণ পরে সে বলল, তোমায় ফিরে পাবো ভাবিনি। গণপতি তার মাথাটা কাঁধের পাশে চেপে ধরে বলল, আমিও ভাবিনি আবার এই ঘরে তোমার কাছে ফিরে আসতে পাবো। শুধু রমার কাছে নয়, এ ঘরে রমার কাছে ফিরে আসার কথাও সে কখনো ভাবেনি। রমাকে দেখবার ফাঁকে ফাঁকে এখনো গণপতি ঘরখানাকেও দেখছিল। প্রায় কিছুই বদলায়নি ঘরের। বাগানের দিকে দুটো জানালার কাছে যেখানে যেভাবে খাট পাতা ছিল, আজও সেইখানে তেমনই ভাবে পাতা আছে। ও কোণে দেওয়ালে বসানো আলোটার ঠিক নিচে রমার প্রসাধনের টেবিল। এই 6 মাস কি সে প্রসাধন করেছিল? এখানে খাটে বসে আজও আয়নাটাতে তাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। রমা আগে মাঝে মাঝে কৌতুক করে জিজ্ঞাসা করত, এই ওরা কে গো? আমাদের দেখছে না তো? তাই ছাড়ো। দেওয়ালে তাদের বিয়ের সাজে তোলা ফটো এবং এ বাড়ির ও রমার বাড়ির কয়েকজনের ফটো টাঙানো আছে। কেবল পুরনো যে 3টে দামি ক্যালেন্ডার ছিল, তার একটির বদলে এসে গেছে 2টি সাধারণ ছবিওয়ালা ক্যালেন্ডার। তার অনুপস্থিতির সময়ের মধ্যে একটা বছর কাবার হয়ে গিয়ে নতুন একটা বছর যে আরম্ভ হয়ে গিয়েছে। আরও একটা পরিবর্তন হয়েছে ঘরের ঔজ্জ্বল্য কমে গেছে। মেঝেটা সেরকম ঝকঝকে নয়। ফটো আর ছবিগুলোতে অল্প অল্প ধুলো আর ঝুল পড়েছে।
চারিদিকে আরো যেন এসে জুটেছে কত অদৃশ্য মলিনতা। রমা একসময় জিজ্ঞাসা করল, প্রায় 1 ঘন্টা পরে, কি দেখছো? ঘর দেখছি। ঘর দেখে আর কি হবে? এ ঘরে তো আমরা থাকবো না। থাকবো না? কোন ঘরে যাব তবে? আমরা চলে যাব। রমা বিছানায় নেমে একটু সরে ভালো করে বসল। ঝগড়া শুরু হয়ে গেছে। গণপতি একটু বিস্মিত হয়ে বলল, কোথায় চলে যাব রমা? অনেক বিনিদ্র রাত জেগে রমা এ প্রশ্নের জবাব ভেবে রেখেছে। সে সঙ্গে সঙ্গে জবাব দিল, যেদিকে দু চোখ যায়, অনেক দূর, অচেনা দেশে। কেউ যেখানে আমাদের চেনে না, নাম ধাম জানে না, সেখানে গিয়ে আমরা বাসা বাঁধব। আজ রাতেই সব বেঁধে ছেদে রাখি, কাল সকাল সকাল বেরিয়ে পড়ব, কেমন? আর একটা দিনও আমি এখানে থাকতে পারবো না। গণপতি বোকার মতো জিজ্ঞাসা করল, কেন? রমা স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, বুঝতে পারছো না? সবাই আমাদের ঘৃণা করবে, আমরা এখানে থাকবো কি করে? এমনি ভাবে শুরু হলো তাদের কথা কাটাকাটি। আচ্ছা, এমন পাগলের মতো কথা কি বলতে আছে? বাড়ি ঘর, আত্মীয় স্বজন, অর্থোপার্জন সব ফেলে গেলে কি করে চলে? কি বা দরকার যাওয়ার? 2-4 দিন লোকে হয়তো একটু কেমন কেমন ব্যবহার করতে পারে, তারপর সব ঠিক হয়ে যাবে। এত ভাবছো কেন রমা? বিবাদ করার মতো করে নয়, আদর করে খুব মিষ্টি ভাষাতেই গণপতি তাকে কথাগুলো বোঝাবার চেষ্টা করতে লাগল। কিন্তু রমা বলল, ওরা কেউ তোমাকে মেনে নেবে না। তোমার এই পরিবার, এই আত্মীয় স্বজন, বন্ধুরা কেউ তোমাকে কোনোদিন আগের চোখে দেখবে না। তুমি সারা জীবন চেষ্টা করে করে ক্লান্ত হয়ে যাবে, তবু ওদের চোখ থেকে জেল, আসামি, ফাঁসি এই শব্দগুলো কোনোদিন বুঝতে পারবে না। তুমি কি সত্যিই সেটা বুঝতে পারছো না? কি বুঝবো বলো তো? বাইরের ঘরে বাইরের কয়েকটা লোকের মন থেকে অন্ধকার ভাব সে যে মোটে কিছু সময় আগে প্রায় দূর করে দিয়েছিল, এ কথা গণপতি কিছুতেই ভুলতে পারছিল না। দেশ ছেড়ে চিরদিনের জন্য বহুদূর দেশে অজানা লোকের মাঝে আত্মগোপন করে থাকবার ইচ্ছেটা রমার, গণপতির নয়। গণপতির কাছে এ নেহাতি ছেলে মানুষই। কি বাচ্চাদের মতো জেদ করছো বলো তো রমা? আমি এতদিন পরে ফিরে এলাম আর তুমি এখান থেকে চলে যাবার কথা বলছো? পরিবার ছেড়ে কোথায় যাব? রমা শেষে হতাশ হয়ে বলল, তুমি সত্যিই যাবে না? গণপতি তাকে বুকে টেনে আনল। সস্নেহে তার পাংশু গালে চুমু খেয়ে বলল, যাব না বলেছি পাগলি? চলো না দুজনে 2-4 মাসের জন্য কোথাও থেকে বেরিয়ে আসি। রমা অসহিষ্ণুভাবে মাথা নেড়ে বলল, 2-4 মাসের জন্য আমি কোথাও যাব না, চিরদিনের জন্য যাব। আচ্ছা, কাল এসব কথা হবে রমা। না, আজকে বলো যাবে কিনা, এক্ষুনি বলো। কাল ভোরে উঠে আমরা চলে যাব। গণপতি এবার হেসে ফেলল, বলল, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? এমন করে কেউ কখনো যায়? রমা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তবে তুমি থাকো। গণপতি আরো খানিকক্ষণ তাকে আদর করল, আরো খানিকক্ষণ বোঝালো, কিন্তু দুর্বল শরীরটা তার শ্রান্তিতে ভেঙে পড়ছিল। তাই 0.5 ঘন্টা খানেক পরে ছেলে মানুষ বউকে আদর করা ও বোঝানো দুটোই যথেষ্ট হয়েছে মনে করে সে ঘুমিয়ে পড়ল। পরদিন সকাল থেকে বৃষ্টির তেজ বাড়ল আরো খানিকটা, আর সেই বৃষ্টির তেজের সঙ্গে মিশল একটা হইচই। রাজেন্দ্র উকিলের বাড়ির বিরাট হইচই। কাল রাতে তো সব ঠিক ছিল রে। বাড়ির মেজ বউ রমা নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। রমার দেহটা যখন সিলিং ফ্যান থেকে নামিয়ে খাটে শোয়ানো হলো,
হতবাক গণপতি কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। গত রাতের শেষ কথাগুলো এখনো যেন কানে বাজছে গণপতির। রমার গলায় একটা পুরু দাগ, ঠিক যেখানে গত রাতে সে চুমু খেয়েছিল। কাল রাতে যে ঘরটায় ফিরে এসে গণপতি শান্তি খুঁজতে চাইছিল, এখন সেই ঘরটা থেকে পালাতে পারলেই যেন ও বেঁচে যায়। হঠাৎ চোখে পড়ল খাটের নিচে একটা সাদা কাগজের মতো কি যেন পড়ে আছে। একটু ঝুঁকে কাগজটা তুলে নিল সে। একটা চিঠি, রমার হাতে লেখা। এতদিন যে জেলে ছিল গণপতি, একদিনের জন্য রমা চিঠি লিখে কারো হাতে পাঠায়নি। মাঝে মাঝে গণপতির মনে হতো খুব, রমা সামনে না থাকুক, অন্তত হাতের লেখাটুকু থাকলেও মানুষটার গন্ধ পাওয়া যায়। তবে আজ এই চিঠিটা হাতে নিয়ে গণপতি শুধুই মৃত্যুর গন্ধ পাচ্ছিল। খানিক কাঁপা কাঁপা হাতে চিঠিটা খুলল সে। বিয়ের পর একবারই তোমাকে চিঠি লিখেছিলাম, আর সেভাবে প্রয়োজন পড়েনি। এখন আমার প্রয়োজন ফুরিয়েছে, তাই এই শেষ চিঠিটা লিখছি। এই কদিনের সংসারে একটা জিনিস বুঝেছি, সংসার আসলে মায়া ছাড়া আর কিছু না। তোমার জেল হবার পর থেকে প্রত্যেক দিন বেঁচে থেকেছি শুধু এই মায়ায় পড়ে। কাল তুমি ফিরে এসে ঘরের দিকে যখন তাকিয়েছিলে, তোমার দু চোখ ভরে ছিল মায়া। আমি তখনই বুঝেছিলাম এ মায়া তোমার কাটবে না। তবু শেষ চেষ্টা করেছিলাম। ছোটবেলায় দিদা রুমালে সেলাই করাতে শিখিয়েছিল, পতির পুণ্যে সতীর পুণ্য। কিন্তু পতির পাপে সতীর যে কি হতে পারে সেটা শিখলাম এই 1 বছরে, তোমার জেল হওয়ার পর থেকে। সমবেদনার আড়ালে যে কতটা ঘৃণা লুকিয়ে থাকতে পারে সেটা আমি এর আগে জানতাম না। এই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রতিদিন আমাকে যেন কাঠগড়ায় দাঁড় করিয়েছে। ঘরের দরজায় কান পেতে বারবার বুঝতে চেয়েছে আসামির বউ কি ভাবছে। কি আর করবি, এই তোর ভবিতব্য, কপালের লিখন, নাকি আমার কপালের বদগুণেই হয়েছে তোমার এই অবস্থা? বারবার নানা রকম হিসেব নিকেশ চলেছে আমাকে ঘিরে। তুমি তো একবার ফাঁসির জন্য দিন গুনেছ, আর আমি প্রত্যেক দিন ফাঁসি কাঠে ঝুলেছি। তবে এই মরণের এবার শেষ হওয়া দরকার। আমি জানি এই মানুষগুলো কোনোদিন আমাদের সহজ হতে দেবে না, কোনোদিন ভুলে যেতে দেবে না এই ভুল শাস্তিকে। তবে তোমাকে বোঝাবার শক্তি আমার আর নেই, আমাকে বোঝবার শক্তিও হয়তো তোমার নেই। তাই চলে যাওয়াই ভালো। তুমি ভালো থেকো, মেনে নিও, মানিয়েও নিও। ইতি, রমা। চিঠিটা গণপতির হাত থেকে খসে পড়ল। মাথাটা কেমন যেন করছে। ঘর থেকে বেরিয়ে বাথরুমে ঢুকল গণপতি। কল খুলে চোখে মুখে জলের ঝাপটা দিল। তারপর আয়নার দিকে তাকালো একবার। গণপতির মনে হলো ওর গলাতেও কেমন যেন একটা দাগ, ঠিক রমার গলার মতো, ফাঁসির দাগ। এখনকার মতো গপ্প মিরে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিরে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।
কিচ্ছা পেজ 5 হ্যাঁ এরপরে হচ্ছে আবার কিচ্ছা পার্টি এসে গেছে 7 নম্বর পাতায় কোনো কাজ নেই বৃষ্টির রাতে দাঁড়িয়ে আছে ওই একে নিউজ বলছো কিন্তু ওই প্রচন্ড মানে এই যে দেখো লেখা আছে কান্নার রোল তুলে সমস্ত পাড়ার আবহাওয়াটা যেন বিষণ্ণ হয়ে গেছে যাবো অগ্নিভ চলো ঠাকুরে তুমি কি করলে ঠাকুর আমাদের ছেলেটা রেখে দিও তোমার কেমন বিচার ঠাকুর আজকাল চোখে দেখে